বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পৃথিবীর বুকে এখনও বেঁচে আছেন একজন পরাজিত বীর হিসেবে। কিন্তু আমরা কখনো কি ভেবেছি, যদি পলাশীর প্রান্তরে মীর জাফর, রায়দুর্লভ, উমিচাঁদরা যদি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা না করত এবং নবাব যদি বিজয়ী হতো, তাহলে বর্তমান ভারত কিংবা বাংলাদেশের অবস্থান কেমন হতো? আমাদের আজকের টপিকস, পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা বিজয়ী হলে বর্তমান বাংলাদেশ কেমন হতো, কত বড় হতো বাংলাদেশ, কিংবা আয়তন কত বড় হতো। আমরা জানি নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন শাসক। সেই হিসাবে তাহলে বর্তমান বাংলাদেশ এবং ভারতের প্রায় 5টি রাজ্য নবাব সিরাজউদ্দৌলার রাজত্বের অন্তর্ভুক্ত থাকত। সবার শুরুতেই আমরা জেনে নিই নবাবের অধীনে থাকা বর্তমানকালের স্থানগুলো সম্পর্কে। নবাবের আওতাভুক্ত যে অঞ্চলগুলো ছিল সেইগুলো হচ্ছে বর্তমানকালের পুরো স্বাধীন বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য। বর্তমান ভারতের ঝাড়খণ্ড রাজ্যটি বিহারেরই অংশ ছিল। এই বিশাল অঞ্চল তখন নবাব সিরাজউদ্দৌলার রাজত্বের অংশ ছিল। চলুন জেনে নেওয়া যাক এই অঞ্চলগুলোর টোটাল আয়তন কত ছিল। বর্তমান বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ভারতের পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। ত্রিপুরার আয়তন 10,491 বর্গ কিলোমিটার। বিহারের আয়তন 94,163 বর্গ কিলোমিটার। ঝাড়খণ্ডের আয়তন 79,714। উড়িষ্যার আয়তন 1,55,820 বর্গ কিলোমিটার। তাহলে বর্তমান হিসাবে নবাবের রাজত্বের আয়তন দাঁড়ায় প্রায় 4,87,758 বর্গ কিলোমিটার। যদি ভারতের আসাম রাজ্যের অন্তর্ভুক্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলো যোগ করা হয়, তাহলে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটারের একটি বিশাল দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করত। এই তো গেল আয়তনের বিষয়, কিন্তু কেমন হতো সেই দেশের জনসংখ্যা, বা কারা হতো সেই বিশাল দেশের সংখ্যাগরিষ্ঠ লোক, কিংবা কোন ভাষায় বেশি মানুষ কথা বলতো, কোন ধর্মের মানুষ বেশি থাকতো সেই দেশে। চলুন জেনে নেওয়া যাক বিষয়গুলো সম্পর্কে। শুরুতেই আমরা আসি জনসংখ্যার বিষয়ে। আমরা যদি বর্তমান বাংলাদেশ ও ভারতের 5টি রাজ্য মিলে জনসংখ্যার হিসাব করি, তাহলে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের 16 কোটি জনসংখ্যা, ভারতের পশ্চিমবঙ্গের 9 কোটি, ত্রিপুরার 36 লাখ, বিহারের 10 কোটি 38 লক্ষ, ঝাড়খণ্ডের 3 কোটি 29 লাখ, উড়িষ্যার 4 কোটি 19 লাখ। তাহলে নবাবের সেই দেশের টোটাল জনসংখ্যা দাঁড়াতো প্রায় 43 কোটি 22 লাখ। জনসংখ্যার হিসেবে সেই দেশ হতো বিশ্বের 3য় জনবহুল দেশ। এবার আসা যাক সেই দেশে কোন ভাষাভাষীর মানুষ বেশি হতো। বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলে। সেই হিসেবে বাংলা ভাষাভাষী লোক জনসংখ্যা হতো বাংলাদেশের 98%, পশ্চিমবঙ্গের 86%, ত্রিপুরার 68%, ঝাড়খণ্ডের প্রায় 10%, উড়িষ্যার প্রায় 2% লোক বাংলা ভাষায় কথা বলতো। যদি আমরা বাংলা ভাষাভাষী বাঙালি যোগ করি, তাহলে মূল জনসংখ্যার প্রায় 25 কোটি লোক বাংলা ভাষায় কথা বলতো। তাহলে বাংলা ভাষাভাষী লোক সংখ্যা দাঁড়াতো মূল জনসংখ্যার প্রায় 60%। এখানে সহজে অনুমেয় সেই স্বাধীন দেশে অবশ্যই বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ থাকত এবং বাংলাই হতো প্রধান অফিসিয়াল ভাষা। এছাড়া আরও যেই ভাষাগুলোর প্রাধান্য থাকতো সেগুলো হচ্ছে হিন্দি, উর্দু, উড়িষ্যা ও কিছু আঞ্চলিক ভাষার। এবার আমরা দেখে নিব সেই দেশে কোন ধর্মাবলম্বীর মানুষ কেমন থাকতো। মুসলিম জনসংখ্যা। বাংলাদেশের মোট জনসংখ্যার 90%, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 27%, ত্রিপুরার মোট জনসংখ্যার 8%, বিহারের মোট জনসংখ্যার 17%, ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার প্রায় 15%, উড়িষ্যার মোট জনসংখ্যার প্রায় 2%। হিন্দু জনসংখ্যা থাকতো বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 10%, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 70%, ত্রিপুরার মোট জনসংখ্যার 85%, বিহারের মোট জনসংখ্যার 83%, ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার প্রায় 68%, উড়িষ্যার মোট জনসংখ্যার প্রায় 93%। উপরের সমীক্ষা থেকে সহজে অনুমেয় বলা যায় যে দেশের মুসলিম এবং হিন্দু ধর্মাবলম্বী জনসংখ্যা প্রায় কাছাকাছি থাকতো। দুই ধর্মাবলম্বী জনসংখ্যার 50-50 হতো।
আর প্রধান সংখ্যালঘু থাকতো বুদ্ধিস্টরা। সেই দেশের রাজধানী কোথায় হতো? রাজধানীর ক্ষেত্রে সবচেয়ে আলোচিত নাম থাকতো নবাবের রাজধানী মুর্শিদাবাদেই, তবে বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকা হলেও সেই তালিকায় থাকতে পারত। সেই ক্ষেত্রে অনেকে কলকাতার কথাও বলতে পারেন, কিন্তু মজার বিষয় হচ্ছে নবাবের আমলে কলকাতা তেমন উল্লেখযোগ্য কিছুই ছিল না। কলকাতা আসলে নবাবকে হত্যার পর ইংরেজদের বানানো একটি কৃত্রিম শহর ছিল। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওর বিভিন্ন তথ্যগুলো উইকিপিডিয়া এবং অনলাইন থেকে সংগ্রহ করা, তাই এখানে কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে আমাদের লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন এবং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের ভিডিওটি শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো তথ্য থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান। পরবর্তীতে আমাদের দারুণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের থেকে পর্যাপ্ত সাড়া পেলে আমরা আরও দারুণ সব রহস্য এবং ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ।